কি বুঝছো বিভূতি? কিছুই বুঝতে পারছি না গো কিশোরী। নিয়ম মতো আমরা যথাসময়ে এসে পৌঁছেছি। হ্যাঁ, তা বটে। পথিক ঠাকুর তো বলেছিলেন তৃতীয় রাত পোহানোর আগে আমাদের ভস্য নিয়ে তারানাথের কাছে ফিরে আসতে হবে। হ্যাঁ, তা আমরা রাত পোহানোর আগেই মাধবপুরের জঙ্গলে এসে পৌঁছেছি বটে, কিন্তু এখনও সেই তনু বেষ্টনকারী তেঁতুল গাছের কাছে অবধি পৌঁছতে আমাদের বেশ কিছুটা সময় লাগবে। হ্যাঁ, তা লাগুক, কিন্তু রাত পোহাবে না। সন্ধ্যের আধার জঙ্গলকে সম্পূর্ণরূপে ঘিরে না ফেললেও সূর্যদেব অস্ত যাবার পথে। গোধূলির ম্রিয়মান আলোয় আমরা দুজনে পথ চলছি। কিশোরীর হাতে লাল শালু মোড়ানো মাটির ঘট, ওই ঘটেই রয়েছে শ্মশান ভস্য। শ্মশানবাসিনী মাতুপাগলি স্বয়ং ভৈরবী সিদ্ধ সাধিকা। তিনি তারানাথের বিপদ এবং আমাদের যাওয়ার কথা আগেই টের পেয়েছিলেন, তাই শ্মশান প্রস্তুত করে রেখেছিলেন আগের থেকেই। শুধু এটুকু ভেবেই বোধহয় সংশয়ে ছিলেন আমরা প্রাণের ঝুঁকি নিয়ে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শেষ অবধি গভীর মায়াচক্রের অন্তর্ভুক্ত ওই ঐতিহাসিক শ্মশানে পৌঁছতে পারব কিনা। যখন সর্বসাকুল্যে সেখানে পৌঁছে গেলাম, তখন শুরু হলো মোহময় কাম ত্যাগ সংবরণ এক পরীক্ষা। তন্ত্র সাধক তারানাথের অনুরাগী হয়ে যদি সামান্য মোহমায়া আর কামকে সংবরণ না করতে পারি, তাহলে নিজেদেরকে তারানাথের অনুগামী বলাই চলে না। তাই মোহ মায়া এমনকি নিজেদের প্রিয় উপহারটুকু অগ্নিগঙ্গাতে বিসর্জন দিই। এমনকি পরীক্ষাবশত যে মরদেহ আমরা শ্মশানের উত্তর পশ্চিম কোণ থেকে রীতিমতো বয়ে নিয়ে এসেছিলাম, সেই মৃতদেহের সৎকার করে সেই চিতার ভস্য নিয়েই আমাদের ফিরতে হয়েছে। নিভু নিভু চিতার থেকে পোড়া দগদগে জ্বলন্ত কাঠ কয়লা এবং তপ্ত ভস্য তুলে নিতে বসেছিলাম মাতুপাগলির সামনে। প্রথমে তার কথায় আমরা দুজনেই অবাক হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন তিনি হুঙ্কারে বলে উঠলেন, যা 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 বলছি বলছি ভস্য নিবি না? হ্যাঁ, ভস্য নিবি না? শোন, ভস্য যদি নিতে হয় তাহলে কিন্তু এখনই নিতে হবে, নইলে ভস্যের কোনো কাজ হবে না। মাতুপাগলির সেই বিকট হাসিবিহীন স্থির কঠোর কথাগুলো শুনে কিশোরী বিন্দুমাত্র দেরি করেনি। বলা মাত্রই সে দৌড়ে গিয়ে নিভু আঁচের জ্বলন্ত চিতা থেকেই তপ্ত ছাই তুলে নেয়। ঘিয়ে পোড়া দগদগে কাঠ কয়লা হাতে সরিয়ে ছাই তুলে নিতে গিয়ে হাতে ফোসকা তো পড়েই। ব্যথায় চোখ দিয়ে জল পড়লেও মুখ দিয়ে একটা রা বের হয় না তার। আমি তার পাশে দাঁড়িয়েও কিছু বলতে পারি না, কারণ মাতুপাগলির আদেশ তিনি স্পষ্টতই বলেই দিয়েছেন যে চিতার থেকে যে কোনো একজনই ভস্য নিতে পারবে, অন্যজন কোনো মতেই তাকে সাহায্য করতে পারবে না। তাই মন চাইলেও আমি কিশোরীকে কোনো মতেই সাহায্য করতে পারি না। তবে মাতুপাগলি কঠোর হলেও তার ভেতরে থাকা মনটা খুব একটা খারাপ নয়। সেও দূর থেকে লক্ষ্য করছিল কিশোরীর হাতটা পুড়ছে, আর ঠিক সেই কারণেই হয়তো তিনি এই মাটির ঘটখানা এগিয়ে দিয়েছিলেন। আর এখন আমরা সেই মাটির ঘটের মধ্যেই শ্মশান ভস্য নিয়ে এগিয়ে চলেছি তারানাথের কাছে। পথে যত এগোচ্ছি চিন্তা ততই বাড়ছে। খালি মনে হচ্ছে সব ঠিক আছে তো, গিয়ে কি দেখব সেথায়। কারণ তারানাথকে যে অবস্থায় দেখে আমরা বীরভূমের উদ্দেশ্যে যাত্রা করেছি, তাতে আমাদের চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। সেসব যাই হোক, আমরা দুজনেই এগোচ্ছি মাধবপুরের জঙ্গলের দিকে। কিশোরী ভস্য নিয়ে আগে আগে, আমি তার পিছু পিছু। অনেকক্ষণ আমার কোনো সাড়া না পেয়ে কিশোরী বলছে, কি হলো বিভূতি? কিছু বলছো না যে? কিছু হয়েছে নাকি? হে, মনে চিন্তা ঘুরপাক খেলে কি আর মানুষ কথা বলতে পারে? পারে না। আমারও সেই একই অবস্থা। মনের গভীরে হাজার চিন্তা অন্তর্নিহিত থাকার জন্যে শুধুই কথা না বলে পায়ে পায়ে এগোচ্ছিলাম তার পিছু পিছু। তার কথার উত্তর দেওয়ার জন্য কথা বলতে শুরু করব, ঠিক সেই মুহূর্তে হঠাৎ এক বেগতিক ভীষণ আওয়াজ হয়। আওয়াজের তীব্রতায় ক্ষণিকের জন্যে আমাদের কানে তালা লেগে যায়। ঘটনার ব্যাপকতায় আমরা রীতিমতো কেঁপে উঠে মাটিতেই বসে পড়ি। ঘটনার ব্যাপকতায় কি ঘটেছে সেটা বেশ কিছুক্ষণ বুঝতে পারি না। বেশ খানিকটা সময় এমনিই অতিবাহিত হয়। বলা চলে আমরা হতভম্ব হয়ে পড়ি।
হুঁশ ফিরল একটা শুকনো নারকেল গাছ পড়ার ফটফট শব্দে। অতীব বিকট আওয়াজে আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম। চোখের সামনে ফলন্ত নারকেল গাছটাকে পুড়ে যেতে দেখে আমরা বুঝতে পারলুম যে বিনা মেঘে বজ্রপাত হয়েছে নারকেল গাছের উপর। ভগবানের অশেষ কৃপা, তাই আমাদের কিছু ঘটেনি। একটু এদিক ওদিক হলে আমরা করমচা গাছের বদলে ওই নারকেল গাছের নিচে থাকতেই পারতাম, আর তাহলেই ব্যাস সব কিছুই ইতি ঘটে যেত এখানেই। কিন্তু ভগবানের অশেষ কৃপা, তাই আমরা অক্ষত রয়েছি। জঙ্গলের মধ্যে মানুষ বলতে এখন আমরা দুজন, তাই দুজনেই দুজনের মনে সাহস জুগিয়ে বলি, চলো চলো এবারে এগোনো যাক। কথাখানা আমি ওর উদ্দেশ্যে বলে যখন আমরা এগোতে শুরু করি, ঠিক সেই মুহূর্তে আরও একটা ভীষণ বাজ পড়ে। সে বাজের কি শব্দ আর কি সেই আলোর ঝলকানি! সেই আলোর ঝলকানি দেখে কিশোরী আমার উদ্দেশ্যে বলে, দেখো হে বিভূতি, এমনিতেই বিপদ আমাদের পায়ে পায়ে ঘুরেও বেড়াচ্ছে, তাই একটু দাঁড়িয়েই যাই। মনে হাজারো চিন্তার বাসা তৈরি হয়ে রয়েছে, তাই কোনো কথা না বলে চুপ করে থাকি। যদিও আমি অপেক্ষা করতে পারি না, কিন্তু অপেক্ষা করেও কোনো লাভ হয় না, বরং বিষয়টা অন্যরকম হয়ে যায়। বজ্রপাতের বেগ বেড়ে যায়, মিনিটে 2-3টে বজ্রপাত পড়তে থাকে। তখন আবহাওয়ার অবনতি দেখে আমাদের তো গালে মাছি, কি করব কিছুই বুঝে উঠতে পারি না। এদিকে সন্ধ্যা পার হতে বসেছে। এ কি গো বিভূতি, আমরা ঠাকুর মশাই অবধি পৌঁছাবো কি করে? সেটাই তো ভাবছি গো, কি করে পৌঁছাব। আমাদের কথার মধ্যেই অবিরাম বাজ পড়তে থাকে, একের পর এক বাজ পড়ছে। কি করব বুঝে উঠতে পারি না। প্রবল বাজের শব্দে আমরা রীতিমতো দিশেহারা হয়ে পড়ি। তবে দিশেহারা হয়ে পড়লেও কিশোরীর প্রধান চিন্তা তারানাথকে ইহজগতে ফিরিয়ে আনা। তাই সে বলে, বিভূতি, এটা আমাদের তারানাথের কাছে যাওয়া থেকে আটকানোর একটা পন্থা বলেই মনে হচ্ছে, কারণ বিনা মেঘে এমন বজ্রপাত শুরু হওয়ার আর তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। কিশোরীর কথাখানা একদম অযৌক্তিক নয়। হঠাৎ ধেয়ে আসা বজ্রপাত, আর তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তাই আমিও বলি, যাই হোক কিশোরী, সময় মতো আমাদের ঠাকুরমশাইয়ের কাছে পৌঁছতেই হবে। সে তো আমিও জানি, কিন্তু যাবে কি করে? এক পা এগোলেই তো বাজ পড়ছে। পড়ুক বাজ, আমাদের বরুণ দেবকে স্মরণ করতে হবে এবং তার নাম মনে নিয়ে এগিয়ে যেতে হবে। যেমন কথা তেমন কাজ। আমরা বরুণ দেবকে স্মরণ করতে করতে এগোতে শুরু করি, কিন্তু ঈশ্বরের স্মরণেও কোনো লাভের লাভ কিছুই হয় না, বরং উল্টে আরও সমস্যা তৈরি হয়। পায়ের তলার মাটি কেঁপে ওঠে। ঘটনার আকস্মিকতায় আমরা দুজনেই মাটিতে পড়ে যাই। তবে আমরা পড়ে গেলেও হাত থেকে ভস্যের ঘট নিচে পড়ে না। এহেন বিপরীত পরিস্থিতিতে আমরা যখন নাজেহাল, ঠিক সেই মুহূর্তে কিশোরীর মনে পড়ে তারানাথ বলেছিলেন, যে কোনো ভীষণ বিপদে কাল ভৈরব স্তোত্র পাঠ করতে শুরু করতে হবে। সে বিপদ যতই কঠিন হোক না কেন, বিপদ কেটে যাবেই। আর ঠিক তাই, উচ্চকণ্ঠে কাল ভৈরবের স্তোত্র মন্ত্র উচ্চারণ করা শুরু করলেই কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্মুখে এক বেগুনি আলোক রশ্মি বলয় তৈরি হয়। আমরা বুঝতে পারি এ এক প্রকার নির্দেশ। আমরা তাই আর দেরি না করে রশ্মি বলয়ের মধ্যে দিয়ে এগিয়ে চলি। রশ্মির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই অদ্ভুতভাবে চারিপাশ শান্ত হয়ে যায়। আমরা সময়ের মধ্যেই সেই তনু বেষ্টনকারী তেঁতুল গাছের কাছে এসে উপস্থিত হই। এসে দেখি সেই পথিক ঠাকুর বজ্রাসনে সেথায় ধ্যানরত অবস্থায় বসে রয়েছেন। তাকে ধ্যান করতে দেখে আমরা কেউই তাকে ডাকি না, কারণ ধ্যানস্থ সাধককে কোনোভাবেই ডাকা যায় না। সে কারণেই আমরা চুপিসারে নিঃশব্দে এগোতে শুরু করি। তবে আমরা তাকে না ডাকলেও তিনি আমাদের উপস্থিতি দিব্যি বুঝতে পারে। চোখ বুঝেই বলেন, এলি তোরা? হ্যাঁ বাবা, আমরা আপনার কথা মতো সেই ঐতিহাসিক শ্মশান থেকেই মাতু পাগলির অনুমতি নিয়ে চিতাভস্য নিয়ে ফিরেছি। জানি বাবা, জানি তোরা তোদের গুরুকে বাঁচাতে যে সবটুকু করতে পারিস, সে কথা আমি ভালো করেই জানি। আচ্ছা, এই এখন আর বিলম্ব করিস না। এই সাথে করে নিয়ে আসা ওই চিতাভস্য তারানাথের ললাটে ভালো করে লেপন করে দে, কেমন? কথাগুলো বলতে বলতেই তিনি নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ান।
বয়স হয়েছে ঠিকই, কিন্তু ওঠা বসার সময় তাকে এখনো মাটির সাহায্য নিতে হয় না। তিনি উঠে দাঁড়িয়েই আবার বলতে শুরু করেন। এখনকার মতো আমার কাজ এখানে শেষ। আমি এখন যাই। তোরা তোদের কাজ সমাধা কর। তবে মনে রাখবি, এ ভস্য কিন্তু অতীব তীব্র ফলপ্রদায়ককারী। এ ভস্যেও যদি ওর প্রাণ স্পন্দন না ঘটে, তাহলে জানবি ওর পঞ্চভূতে বিলীন হওয়ার সময় হয়ে গিয়েছে। তবে ভৈরবী সাধিকা মাতু পাগলি শ্মশানের ভস্য তো, আশা করি এতে তারানাথের প্রাণ ফিরবে। আমরা তার কথায় কোনো উত্তর দিতে পারি না, কারণ সামনে থাকা তারানাথের অবস্থা দেখে আমাদের মনের অবস্থা আরো খারাপ হয়ে যায়। এ কি অবস্থা! গাছের প্রকোষ্ঠ মধ্য যে শুয়ে আছে, সে যে আমাদের তারানাথ, এটা মানতেই কষ্ট হয়। সেই লম্বা চওড়া গোছের লোকটা নাকি শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই দুদিনেই শরীরের হাড়গুলো একেবারে পরিষ্কার করে দিচ্ছে তার দেহাবয়ব। চিত হয়ে শুয়ে থাকা নিথর দেহটা দেখে আমাদের চোখ ফেটে জল আসে। কিশোরী ভীষণ সাবধানে গাছের প্রকোষ্ঠ মধ্যে প্রবেশ করে। সে গাছের প্রকোষ্ঠ মধ্যে প্রবেশ করার সাথে সাথেই শুরু হয় এক চরম অনর্থ। নিমেষের মধ্যেই জঙ্গলের বাতাস ভারী হয়ে আসে। তবে অনর্থ ঘটলেও আমাদের কাজ আমাদেরই সমাধা করতে হবে। আমরা নিজেদের মধ্যে কথা বলতে থাকি। কিশোরী খুব সাবধান, কিন্তু আমি বাইরে বসেই বীজ মন্ত্র জপ করব, আর তুমি প্রকোষ্ঠের মধ্যে তারানাথের ললাটে লেপন করবে ওই চিতা মধ্যস্থ ভস্য। বেশ, তাই হবে বিভূতি, কিন্তু তুমি বাইরে সাবধানে থেকো। তুমি আমার কথা ভেবো না কিশোরী, তোমার স্কন্ধে এখন অনেক বড় দায়িত্ব। তুমি সেটা মন দিয়ে সামলাও, তাহলেই হবে। আমাদের দুজনের কথা শেষ হয় না, তার মধ্যেই ভারী উষ্ণ বাতাস বয়ে আসে। দূরে শাল সেগুনের গাছের অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে কয়েকটা শকুনের ডানা ঝাপটানোর শব্দ। তার মাঝেই দূরের জঙ্গল থেকে ভেসে আসলো শিয়ালের অশুভ হুঙ্কার। দুই শব্দ মিলিয়ে বেশ একটা গম্ভীর পরিস্থিতি তৈরি হয়েছে। পরিবেশ যতই গা ছমছমে হোক না কেন, আমাদের পিছু হাঁটার পথ নেই। তাই কিশোরী প্রকোষ্ঠ মধ্যে তারানাথের নিস্পন্দন দেহের পাশে বজ্রাসনে বসে প্রথমে মহামৃত্যুঞ্জয় মহেশ্বরের শরণ নেয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর আমি বৃক্ষ প্রকোষ্ঠের বাইরে পদ্মাসনে বসে তারানাথের কাছের থেকে পাওয়া বীজ মন্ত্রোচ্চারণ করতে শুরু করি। আমাদের মন্ত্রোচ্চারণের সাথে সাথে সেই শকুন ডানা ঝাপটানো আর শেয়ালের হাঁকের শব্দ প্রচণ্ড বেড়ে যায়। শব্দের সাথে সাথে কোথা থেকে বয়ে আসে প্রচণ্ড বিষাক্ত এক ভারী বাতাস। সেই হাওয়ায় আমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও আমাদের কিছু করার নেই। এক মনে মন্ত্র পাঠ করেই চলেছি। বেশ কিছুক্ষণ কাটার পর ঝোড়ো হাওয়া, শকুনের ডানা ঝাপটানো, এমনকি শিয়ালের ডাক, কোনো শব্দই শুনতে পাওয়া যায় না। কি অদ্ভুতভাবে চারিপাশটা নিস্তব্ধ হয়ে যায়। প্রয়োজনের থেকেও একটু বেশি নিঝুম হয়ে যায় চারিপাশ। পরিবেশ এমন হঠাৎ করে নীরব নিঝুম হয়ে যাওয়ার জন্যে আমি খানিকটা অবাক হয়ে কিশোরীকে জিজ্ঞেস করি, হে কিশোরী, কি হলো ভিতরে? ঠাকুরমশাই ললাটে লেপন করেছো কিশোরী? লেপন তো করেছি, কিন্তু জ্ঞান কেন ফিরছে না সেটা এখনো বুঝতে পারছি না। অধৈর্য হয়েও না কিশোরী, এখন আমাদের মাথা ঠান্ডা রেখে যা করার করতে হবে। সেসব না হয় তো ঠিক আছে বিভূতি, কিন্তু যদি ঠাকুরমশাই জ্ঞান না ফেরে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ভৈরবী সাধিকার কথা মতো তো তারানাথের দেহ পিশাচে ছিঁড়ে খুঁড়ে খাবে। না না কিশোরী, অমনি কিছু ঘটবে না। আমি যা বলছি তুমি তাই করো। ঠাকুরমশাইয়ের কাছের থেকে আমি যতটা শিখেছি ততটুকু দিয়েই আর চেষ্টা করব। কিশোরী অল্পেই ভেঙে পড়ে, কিন্তু এই মুহূর্তে অল্পে ভেঙে পড়লে যে চলবে না। কিশোরীকে কথাগুলো বলার সাথে সাথেই আমি আমার কাঁধে থাকা পোটলাটা থেকে রুদ্রাক্ষের মালাখানা বের করে কিশোরীর হাতে দিয়ে বলি, এটা গলায় পরে নাও কিশোরী। তারপর পদ্মাসনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপতে থাকো। মনে রাখবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সময় তারানাথকে স্পর্শ করে থাকবে। তুমি মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো, আর আমি শিব চালিসা পাঠ করছি। এটাই ঠাকুরমশাইকে বাঁচানোর একক অন্যতম উপায়। ওম ত্র্যম্বকং যয়ামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম
উর্বারকমিব বন্ধনান মৃত্যুমক্ষ্য মমামৃতাৎ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর শিব চালিসা জপ করে চলেছি বেশ কিছুক্ষণ ধরে। মনে অপার আশা নিয়ে দুজনেরই লক্ষ্য একেবারে অনড়। আবার মনে একটু ভয়ও আছে, কি হয় কি হয়। তবে মন ভাঙলে কোনো মতেই চলবে না। আর ঠিক সেই কারণেই আমরা অনর্গল মন্ত্র পাঠ করে চলেছি। একে দুয়ে 108 বার মন্ত্র পাঠ করার সাথে সাথেই উষ্ণ বাতাস বয়ে আসে। আর সেই বাতাস তারানাথের শরীর স্পর্শ করার সাথে সাথেই তারানাথের কপালে লেগে থাকা ভস্যটা জ্বলে ওঠে। ভস্য জ্বলে ওঠার সাথে সাথেই অদ্ভুতভাবেই ঠাকুরমশাইয়ের বুকের খাঁচাটা কেঁপে ওঠে। আমরা প্রথমে একটু ভয় পেয়ে যাই, তবে ভয় পেলেও আমরা আমাদের লক্ষ্যে স্থির থেকে এক মনে মন্ত্র পাঠ করতে থাকি। কিছুক্ষণের মধ্যে তারানাথের নিথর দেহে প্রাণের স্পন্দন ফিরে আসে। শরীরটা কেঁপে ওঠার সাথে সাথেই তারানাথ চোখ খুলে বসে। হঠাৎ করে চোখ খুলে উঠে দাঁড়ানোর চেষ্টা করলে কিশোরী তাকে ধরে নেয়। তারানাথ এখনো অচৈতন্য, বলা চলে ঘোর কাতর অবস্থায় রয়েছে। আর সেই কারণে কিশোরী তাকে ধরে নেয়, বলে, ঠাকুরমশাই, কোথায় যাচ্ছেন আপনি? ও চলে যাচ্ছে। ছাড়ো, আমাকে যেতে দাও। আমাকে ওর পেছন পেছন যেতে হবে যে। কে কে চলে যাচ্ছে ঠাকুরমশাই? আমার প্রশ্নের উত্তরে সে কিছুক্ষণ আমাকে আর কিশোরীকে ভালো করে দেখে, একটু অবাক হয়ে বলে, তোমরা তোমরা এখানে কি করে এলে? ঠাকুরমশাইয়ের কথা শুনে আমরা তাকে পুরো ঘটনাটা স্মরণ করালে সে কিছুক্ষণ বসে ভাবে। তারপর সবটুকু মনে পড়লে সে আমাদের উদ্দেশ্যে বলে, তোমরা অনেক সয়েছ আমার জন্যে, তবে একটা কথা কি জানো তো, যে সয় সেই রয়। আমরা অনেক সয়েছি, তবে এবার জিত আমাদেরই হবে। আমাদের কথাগুলো শুনে নিজের চোখ বুজে আবারও নিজের মনে কি সব গুনগুন করতে থাকে সে। তাকে গুনগুন করতে দেখে কিশোরী আর আমি দুজনের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করতে থাকি। আসলে ধ্যানস্থ অবস্থাতেই সে সমাধিস্থ হয়েছিল, সেই কারণেই আমরা কোনো কথা বলতে পারি না। দুজনেই মনে মনে ভগবানের স্মরণ নিই। কিছুক্ষণের মধ্যেই তারানাথ চোখ চেয়ে বলে, তোমরা অনেক সহজে সেই সিদ্ধি লাভকারী ষোড়শিনী স্বরূপ দর্শন পেয়েছ। আবার তার অনুমতি পেয়ে সেই ঐতিহাসিক শ্মশানের চিতাভস্য নিয়ে এসেছ, শুধুমাত্র আমার প্রাণ বাঁচাবে বলে। এ তো কম বড় জয় নয়। তাই আজ আমার সাথে তোমরাও সাধনায় বসবে। তার কথা শুনে কিশোরীর সাথে সাথে আমিও ভীষণ অবাক হই। তাই অবাক কণ্ঠেই তাকে জিজ্ঞেস করি, আমরা বসবো সাধনায়? হ্যাঁ, বসবে। কিন্তু আপনি তো বলেছিলেন এই সাধনা ভীষণ ভয়ঙ্কর এক সাধনা। এই সাধনায় সামান্য ত্রুটি বিচ্যুতি ও অনেক বড় বিপদ ঘটাতে পারে। হ্যাঁ, এ কথা শতভাগ সত্য। কিন্তু কি বলতো, তোমরা যে কঠিন পথ অতিক্রম করে আমার দেহে প্রাণ স্পন্দন ফিরিয়ে নিয়ে এসেছ, তার কাছে এই সাধনা তেমন কিছুই নয়। একজন সাধারণ মনীষী হয়ে তোমরা যে পথ অতিক্রম করেছ, একজন সাধক হয়েও সে পথ অতিক্রম করা অনেক কঠিন ব্যাপার। আর তোমরা রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ হয়েও সে পথ অতি সহজে অতিক্রম করেছ। তাই আজ আমার সাথে সাথে তোমরাও বসবে সাধনায়। কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছুটি উচ্চারণ করতে হবে না তোমাদের। শুধু দুজনে আমার দুই পাশে বসে আমার দুই কাঁধ স্পর্শ করে রেখো, ব্যাস। তারানাথের কথার অন্যথা হয় না। রাতের নির্জনতা বাড়ার সাথে সাথেই সে সাধনায় বসে। মুখে উচ্চারণ করে চলেছে অদ্ভুত সব মন্ত্র, আর আমরা দুজনে তার দুই পাশে বসে স্পর্শ করে রয়েছি তার স্কন্ধ।
বেশ কিছু মিনিট কেটে যায় মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। দিন রাতের কালক্রমে আমরা সময় ক্ষণ সবই ভুলেছি। শুধু আকাশে চাঁদ নেই দেখে বুঝতে পারি হয় আমরা অমাবস্যার মধ্যে রয়েছি কিংবা সময় কৃষ্ণপক্ষে প্রবেশ করেছে। চারিপাশ এতটাই নির্জন যে তারানাথের কণ্ঠে উচ্চারিত মন্ত্র চারিদিকে ঘুরে ফিরছে। আর সেই মন্ত্র আমাদের কর্ণকুহরে প্রবেশ করার পরে আমাদের শরীর মধ্যেও এক অভিনব শক্তি জাগ্রত হয়। সারা শরীরে অদ্ভুত উত্তাপ অনুভব করি। মনে মনে জোর পাই আমি। হয়তো কিশোরীরও এই একই রকম অনুভূতি হচ্ছে, সঠিক জানি না। আমি ঠাকুরমশাইয়ের কথা মতো চুপ করে চোখ বুজে তার স্কন্ধ স্পর্শ করে বসে রয়েছি। এমন সময় অনুভব করলাম ঠাকুরমশাই কাঁপছেন। কম্পন অনুভূত হতেই আপনা থেকেই চোখ খুলে যায় আমার। আমি দেখি ঠাকুরমশাই হঠাৎ হঠাৎ কেঁপে কেঁপে উঠছেন। কিশোরীও স্কন্ধ স্পর্শ করে রয়েছে, তবে সেও চোখ খুলেই দেখছে কম্পনের কারণ কি। সে একেবারে সামনের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু সে খুঁজছে কম্পনের কারণ কি। এবং তার চোখে যথেষ্ট ভয়ের ছাপ। চোখে মুখে ভয়ের চিহ্নের কারণটা বুঝতে আমি যখন সামনের দিকে তাকাই, তখন আমারও আত্মারাম খাঁচা। কি এরা কারা? আমাদের দিকে এগিয়ে আসছে কেন? কি অদ্ভুত ভয়ঙ্কর রকমের প্রাণী! মানুষের মতো মাথা থাকা সত্ত্বেও দেহটা আজব এক চার পায়ের পশুর। বুকে হেঁটে আমাদের দিকে এগিয়ে আসছে তারা। চোখে মুখে তাদের অদ্ভুত এক নোলা। আমাদের দিকে তেষ্টায় যেন নাল ঝরে পড়ছে তাদের চোখে মুখে। ওদের এগিয়ে আসতে দেখে আমার অন্তরাত্মা একেবারে শুকিয়ে যায়। আমাদের হাতের মুঠো ক্রমশ শক্ত হলে তারানাথ নিজ স্কন্ধে চাপ উপলব্ধি করে। আর এতদিনের সাধনার অভিজ্ঞতায় সে জানে এই চাপের কি কারণ হতে পারে। তাই সময় নষ্ট না করে সামনে পড়ে থাকা সেই শ্মশান ভস্যের ঘরটা থেকে কিছুটা ভস্য হাতে নিয়ে ছুড়ে দেয় প্রকোষ্ঠের বাইরে। আর হাওয়ার সাথে সাথে ভস্য যখনই প্রকোষ্ঠ বহির্ভূত হয়ে তাদের গায়ে গিয়ে পড়ে, তখনই ভেসে আসে এক প্রচণ্ড আর্তনাদের শব্দ। আপনার নিজ চোখে সেই ভস্য উড়ে গিয়ে সেই কিংভূত কিমাকার জীবগুলোর গায়ে গিয়ে পড়তেই আগুনের ফুলকি জ্বলে ওঠে। আর তারা ভীষণ আর্তনাদে ফেটে পড়ে দেখতে পায়, এবং সাথে সাথেই তারা সেই স্থানও ত্যাগ করে। আমরা সচক্ষে এমন পশু এর আগে সেই কারণে হাঁ করে ঘটনার ব্যাপকতা দেখছি। এমন সময় তারানাথ চোখ খুলে বলেন, এরাও প্রেতজনিভুক্ত এক প্রকার পিশাচ। নিম্নমার্গের তন্ত্র সাধনা যারা করে, এরা মূলত তাদেরই দাসত্ব গ্রহণ করে। তার মানে আপনি বলতে চাইছেন যে এই পিশাচের দল বিরাট তান্ত্রিকের দাস? বলতে চাইছি না বিভূতি, বলছি। আসলে বিরাট তান্ত্রিকও কিন্তু বর্তমানে কোনো মনুষ্যজনির জীব নয়, সেও এখন প্রেতজনিভুক্ত। হ্যাঁ জানি তো। এই বিষয়ে আমরা সেই আগেই রক্তনলার মাঠ আর কোতলপুরের ভদ্রাসন সম্পর্কে জানার সময় জেনেছি। আমার উত্তরের সাথে সাথেই কিশোরীও সম্মতি প্রদান করে বলে, হ্যাঁ সেই তো, এত আমরা সেই দেউলের মাঠে বসেই শুনেছি। এমনকি সে ঘটনা শোনার পরে আপনাকে জিজ্ঞেসও করেছিলাম সেই ভয়ানক বিরাট তান্ত্রিকের সাথে আর কখনো আপনার সম্মুখে দেখা হয়েছিল কিনা, কিন্তু উত্তরে আপনি তখন কিছুই বলেননি সেভাবে। না, কিছু বলিনি, কারণ বলার মতন কিছুই ছিল না। তবে এবারেও বলার মতো কিছু হয়তো থাকবে না। তুমি দেখতেই পাবে কেমন ভাবে তাকে আমি চিরতরে এই ধরিত্রী থেকে পরাজিত করি। কিন্তু তাকে পরাজিত করা তো মুখের কথা নয় ঠাকুরমশাই। আপনি তো বলেছেন তাকে পরাজিত করতে গেলে বুকে 1000 হাতির বল দরকার। হ্যাঁ, সে কথা আমি বলেছিলাম। আর এখন আমার বুকে সে বল শক্তি আছে, শুধু আমার তপস্যা বলে জানতে হবে সে আছে কোথায় আর কোন বৃক্ষের অধীনস্থ সে। কে কোথায় আছে? বৃক্ষের অধীনস্থ আবার কেউ হয় নাকি এই দুনিয়ায়? তুমি এখনো অনেক কিছুই জানো না হে কিশোরী। জীবনের কতটুকু রূপ রস দেখেছ, যা দেখেছ তার সিকিরও সিকি ভাগ। এই জীব জগৎ, এই জড় জগৎ সবই বড় জটিল বিষয়। সেসব নিয়ে পরে কখনো ব্যাখ্যা করে বলবো না হয়। এখন আমাদের যেতে হবে, প্রস্তুত হও। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই আবার তিনি চক্ষু বোঝেন। আমি প্রথমে কিছুই বুঝি না, চুপ করেই তাকিয়ে থাকি তার দিকে।
শুধু এইটুকুই বুঝতে পারি যে তিনি পুনরায় ধ্যানস্থ হয়েছেন। তাকে স্পর্শ করে আমিও চক্ষু বুজে নিজেকে সমর্পণ করতে চেষ্টা করি। চোখ বুজে বেশ লাগছিল আমার, মনে হচ্ছিল চোখের সামনে বয়ে যাচ্ছে নালা। আমি না চাইতেই কোথার থেকে কোথায় ভেসে চলেছি। কত চেঁচাচ্ছি, কিন্তু সেদিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ করে দেখলাম গাছ, কোনো এক বিরাট গাছ আমাকে তার শিকড় দিয়ে আঁকড়ে ধরেছে। কি অদ্ভুত তার সেই শিকড়, ঠিক যেন মানুষের 2 হাত, আর সেই হাতের অঙ্গুলি থেকে অদ্ভুতভাবে শিকড় নির্গত হয়েছে। দেখেই যেন বিভৎস লাগে, আমার মনে হয় গা গুলিয়ে উঠছে আমার। আমি শিউরে উঠি, চোখ খুলে ফেলি। দেখি কিশোরী হঠাৎ নিজের শরীরটা ঝাঁকিয়ে চোখ খুলে বসে পড়ল। আমরা চোখ খুলে দুজনের দিকে তাকাতেই ঠাকুরমশাই বলে, তোমরা যা দেখলে সেটা আমাদের বর্তমান পথ। এখন কদিন ওই পথেই যেতে হবে আমাদের। গিয়ে খুঁজে বার করতে হবে রুদ্রপুরের শিববাড়ির উত্তরের অবস্থিত জঙ্গলে কোনো বৃক্ষ নিজেকে এত শক্তিশালী করে তুলেছে কিনা। কে এত প্রবল শক্তিশালী হয়ে আটকে রেখেছে সান্যাল পরিবারের উত্তরাধিকারীকে। তবে যেভাবেই যা করেই আটকে রাখুক না কেন, আমি তাকে ঠিকই উদ্ধার করে আনব। তোমরা যাবে তো সাথে? হ্যাঁ, নিশ্চয়ই যাব ঠাকুর মশাই। এত পথ অতিক্রম করেছি শুধু আপনার প্রাণে স্পন্দন ফেরাবো বলে, আর সেই স্পন্দন যখন ফিরেছে তখন আপনাকে আমরা সাথ দেব না তা কি হয় বলুন তো? তোমাদের দুজনের এই অমায়িক আনুগত্য আমি কখনো ভুলবো না গো। যতদিন মানুষ এই তারানাথকে মনে রাখবে, ততদিন আমার সাথেই মনে রাখবে তোমাদেরকেও, কারণ তোমরা ছাড়া আমি অসম্পূর্ণ। নানান কথার মধ্যেই রাত কেটে ভোর হয়। আমরা ভোর রওনা হই রুদ্রপুরের উদ্দেশ্যে। রুদ্রপুরের মালিয়ারা গ্রামে তারানাথের পৈতৃক ভিটে। তাই ঠিক হয় রুদ্রপুরের জঙ্গলে যাওয়ার আগে একবার মালিয়ারাতে নিজের পৈতৃক ভিটেতে ঘুরে আশীর্বাদ স্বরূপ পৈতৃক ভিটের মাটি কপালে ঠেকিয়ে তবেই যাবে ওই জঙ্গলে। এমনিতেও পিতার ভিটের মতো সমতুল্য স্থান আর অন্য কোথাও হয় না, সেটা আমরা সকলেই জানি। আর তারানাথের ভিটেতে আমরা যাব, এই তো বড় সৌভাগ্যের ব্যাপার। ভোর বের হয়েও মালিয়ারা রুদ্রপুর গ্রামে পৌঁছতে বেলা পেরিয়ে দুপুর হয়ে যায়। তাই রাস্তাতেই এক মিষ্টির দোকানে লুচি সন্দেশ যোগে আহার সারতে হয় আমাদের। তারপরে যখন রুদ্রপুর গ্রামে তারানাথের পিতার ভিটেতে প্রবেশ করলাম, তখন দুপুর বিকেলে দোরগোড়াতে উপস্থিত হয়েছে। বাড়িতে ঢুকেই তারানাথ নিজের বাড়ির উঠোনে এক বিশাল যজ্ঞকুণ্ডের সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম করলেন। আমরাও তার ঠাকুরমা ঠাকুরদার সম্পর্কে যতটুকু শুনেছি তাতে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আমরাও প্রণাম করি। প্রণাম করেই তারানাথ মাথার উপরে খোলা আকাশের দিকে তাকায়। বেশ কিছুক্ষণ ঠিক মাথার উপর ঘুরতে থাকা চিলগুলোর দিকে এক দৃষ্টিতে দেখতে থাকে সে। কিশোরী ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে, কি হয়েছে ঠাকুর মশাই? কিশোরী প্রশ্ন করলেও ঠাকুরমশাই একদম চুপ। কিশোরী আমার দিকে তাকায়, তার চোখে অনেক প্রশ্ন জমে আছে। আমি যদিও কোনো রকম সাড়া শব্দ না করে ইশারাতেই তাকে শান্ত হতে বলি। আসলে আমরা তো ঘর পোড়া গরু, তাই সিঁদুরে মেঘ দেখলে ডরাই। এক্ষেত্রে মাথার ওপর ডানা ঝাপটে উড়তে থাকা চিল শকুনগুলো সিঁদুরে মেঘের মতোই ভয়ের কারণ। আমিও বাকিদের মতো মনে মনে আশঙ্কার বীজ বুনতে শুরু করেছি। তখন ঠাকুরমশাই বললেন, আর সময় নেই, চলো সূর্যাস্তের আগেই আমাদের জঙ্গলে প্রবেশ করতে হবে, নইলে সান্যাল বাড়ির ছাকে বাঁচানো সম্ভব হবে না। তারানাথের কথা শেষ হয় না। সে হাতের ত্রিশূলখানা উঁচিয়ে আমাদের আগেই বাড়ি থেকে বেরিয়ে আসতে উদ্যত হয়। আমরাও ঘটনার আকস্মিক ব্যস্ততা বুঝতে পেরে তাকে কিছু না বলেই তার সাথে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হই। অশনি সংকেতের ন্যায় কালো মেঘে ছাইতে শুরু করেছে রুদ্রপুরের আকাশ। তারানাথের হাঁটার গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পায়। আমরাও সেই মতো তার সাথে তাল মিলিয়ে হাঁটতে থাকি। কিশোরীও হাঁটছে আমার পাশে। সে যেতেই আমার বলল, আজ মনটা বড় কু ডাকছে জানো বিভূতি। এর আগেও তো আমরা বহু অভিযানে গেছি, কিন্তু যাওয়ার আগে মন কখনো আমার এমন উথাল পাথাল করেনি। খালি মনে হচ্ছে এই গাঁ, এই জঙ্গলে সকল লোকচক্ষুর আড়ালে কিছু একটা ঘটে চলেছে,
আমাদের মনুষ্য চোখ দিয়ে কি ঘটছে তার হদিশ পাওয়া একেবারেই অসম্ভব। কিশোরীর কথাগুলো আমি একেবারেই উড়িয়ে দিতে পারি না, কারণ তারানাথের পিতার ভিটে তাও কেমন এক অচলাবস্থায় পড়ে রয়েছে। এই গাঁটাই কেমন যেন হয়ে গেছে। এসব ভাবতে গিয়েও মনে হয় তারানাথ একজন সাধক হয়ে যখন এই বিষয়ে কিছু বলছে না, তখন আমাদের এই বিষয়ে বেশি চিন্তা না করাই ভালো। তাই কিশোরীকে বলি, এত ভেবো না কিশোরী, ঠাকুরমশাই তো এখন আমাদের সাথেই আছেন। আমাদের কোনো কথাই বোধহয় স্পষ্টভাবে তারানাথ শুনতে পান না, কিন্তু তিনি আমাদের গুনগুন করতে দেখে বলেন, তোমরা তাড়াতাড়ি পা চালাও হে, সূর্যাস্তের আগে আমাদের জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই হবে, বুঝেছ? সান্যাল পুত্র জঙ্গল মধ্যে গাছেদের কাছে বন্দী। সে বেঁচে থাকলেও আছে মরার চেয়েও খারাপ অবস্থায়। তাই আমাদের যথা শীঘ্র সেখানে পৌঁছতে হবে, বুঝেছ? তার কথার গুরুত্ব বুঝে আমরাও যথাশীঘ্র পা চালাতে শুরু করি। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা এসে পৌঁছাই গাঁয়ের একেবারে উত্তর দিশায়। বিশাল এক কালো মেঘ প্রায় ঢেকে ফেলেছে রুদ্রপুরের সমগ্র আকাশকে। চারিদিকে ক্রমাগত একটা অদ্ভুত শব্দ হয়ে চলেছে। শব্দটা অনেকটা জোরে নিঃশ্বাস নেওয়ার মতো শব্দ। অনেকক্ষণ একভাবে জলে ডুবে থাকার পর মানুষ যখন নিঃশ্বাস নেয় তখন এমন শব্দ বের হতে পারে, কিন্তু আশেপাশে তো কোথাও কোনো জলাশয় দেখতে পাই না। সামনে এক ভগ্নপ্রায় মন্দির, আর তার কিছুটা দূরে উত্তর দিশা ভরে শুধুই জঙ্গল। সামনের ফাঁকা জায়গাটা দেখে মনে হয় সেখান থেকে বোধহয় পূর্বে কোনো জলের স্রোত বয়ে যেত। এখন সেই স্থান জঙ্গলে গ্রাস করেছে। শিব মন্দিরে পৌঁছেই তারানাথ বলেন, এই শিব মন্দিরের সাথেও সান্যালদের যোগ রয়েছে। তবে আমার এটা জানা নেই যে সান্যাল পরিবারের সহিত এই শিব মন্দিরের যোগ রয়েছে সেই সান্যালদের সাথে এই মাধব সান্যালের পরিবারের কোনো রূপ যোগ সংযোগ রয়েছে কিনা। এই মন্দিরের কথা আপনি তো এর আগেও বলেছেন আমাদের, কিন্তু ঠাকুরমশাই, এই কি সেই ভয়ঙ্কর রুদ্রপুরের জঙ্গল? হ্যাঁ, তা বলতে পারো। তবে ভয় পেলে যে চলবে না বিভূতি। এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে আমাদের সেই বালককে উদ্ধার করতেই হবে। আর একটা কথা তোমরা দুজনেই মনে রাখবে, এই জঙ্গল আরো এক মায়া নগরী। এখানেও প্রতি পদে পদে ফাঁদ পাতা হবে। শুধু আমাদের প্রতিটা পদে খুব বুঝে সুঝে পা ফেলতে হবে। আপনি যেমন বলবেন আমরা সেইভাবে এগোবো। হ্যাঁ, আমরা এখনই মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করব, তবে তার আগে মহেশ্বরের আশীর্বাদ নিয়ে নিই, চলো। কথাটা বলেই ঠাকুরমশাই সেই ভগ্নপ্রায় মন্দিরে প্রবেশ করেন, আর আমরা তার পিছু পিছু। তারানাথ মন্দিরে প্রবেশ করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করেন। আমরাও করজোরে মহেশ্বরের উদ্দেশ্যে প্রণাম করি। আমি মনে মনে তাকে বলি, হে মহেশ্বর, তুমি দেখো প্রভু, যত বিপদই আসুক না কেন আমরা সকলে মিলে যেন সেই লড়াইকে পার করে দিতে পারি। মনে মনে ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করার পরে চোখ খুলে দেখি তারানাথ মন্দির থেকে বেশ কিছু পূজা সামগ্রী পোঁটলাবন্দি করছে। এই ঘটনায় আমরা বুঝতেই পারি তারানাথ জঙ্গল মধ্যে লড়াইয়ের প্রস্তুতি করছে। তাই তাকে কিছু না বলেই আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসি। মন্দিরের প্রবেশদ্বার থেকে মন্দিরের বাইরে বেরিয়ে আসার মধ্যেই পুরো আকাশ ঘন কালো মেঘের কবলে চলে গেছে। কোথাও কোনোখানে এক বিন্দু আলো অনুভূত হচ্ছে না। আমরা ঘন কালো মেঘ দেখে তারানাথের উদ্দেশ্যে বলি, ঠাকুরমশাই, আকাশে যে এক বিন্দু আলো নেই, আমরা কিভাবে জঙ্গলের মধ্যে প্রবেশ করব? ঠাকুরমশাই তখনও মন্দির মধ্যে কি করছেন তা আমাদের জানা নেই। এদিকে কিশোরী শুনতে পায় এক মহিলা কণ্ঠ। শুধু কিশোরীই নয়, আমিও শুনতে পাই। সে বলছে, এসেছো এসেছো তোমরা, উদ্ধার করো আমাকে, তবে উদ্ধার করো আমাকে, উদ্ধার করো। কণ্ঠ শুনে মনে হয় কোনো এক বালিকার কণ্ঠ। খুব জোর হলে 14-15 বছর বয়স হবে। এমনভাবে সে বলে চলেছে যেন তার ভারী বিপদ। তাই কোনো কিছু না ভেবেই আমরা এদিক ওদিক দেখতে থাকি। হয়তো আশেপাশে কোনো নারীকে দেখতে পেলে এগিয়েও যেতাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঠাকুরমশাই মন্দির থেকে বের হয়ে বললেন, খবরদার, পিছু দেখবে না কেউ। কোনো বালিকা ডাকছে না। এই জঙ্গলের মধ্যে বালিকা আসবে কোথা থেকে? আর আমরা জঙ্গল মধ্যে প্রবেশ করব না গো। আমরা এখন জঙ্গলের মধ্যেই আছি। এবার আমাদের শুধু জঙ্গলের অভ্যন্তরেই পৌঁছতে হবে, বুঝেছ? শুরু হয়ে গেছে ফাঁদ পাতা।
কারোর ডাকে সাড়া দিলেই কিন্তু বিপদ, কোনো ডাকে সাড়া দেবে না, বুঝেছো? চলো এবার আমাদের এগোতে হবে। মন্দির থেকে বেরিয়ে তারানাথ দুটো মশালের ব্যবস্থা করে। সেই মশাল হাতে নিয়েই আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করি। কিছু খানিকটা হাঁটতে না হাঁটতেই আকাশের কালো মেঘ বৃষ্টি হয়ে নেমে আসে। বৃষ্টির জল আর গাছের এলোপাথারি হাওয়ায় মশালের আগুন কেঁপে ওঠে বারংবার। আমরা মনে ভয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। এমন সময় আবারও এক চিরচেনা নারী কণ্ঠ শুনতে পাই। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। প্রথমবার সেই না কিশোরের নারী কণ্ঠ শুনে কিশোরী আমার দিকে তাকায়, কিন্তু আমরা কেউই তাকে কিছু বলি না। আমরা মনের ভুল ভেবে এগোতে থাকি, কিন্তু এবার একদম আমার ডান দিক থেকে সেই কণ্ঠ ভেসে আসে, সেই একই নারী সুরের নারী কণ্ঠ। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। নারী কণ্ঠটি আমার খুব চেনা, আর সেই নারী কণ্ঠ ভীষণ কাছ থেকে ভেসে আসায় আমি সেদিকে তাকিয়ে দেখি মিতু পিসি। হ্যাঁ হ্যাঁ, আমার বাবার দুঃসম্পর্কের এক বোন হয়, কিন্তু তার তো অনেকদিন আগেই কোনো ভিনদেশি ছেলের সাথে বিয়ে হয়েছিল। সে তো সেই কবেই আমাদের গ্রাম ছেড়ে ভিন দেশে তার শ্বশুর বাড়ি চলে গিয়েছে। তাহলে এখন এখানে সে কি করছে? সে যাই করুক, তার এমন করুণ অবস্থা, চোখ মুখ দিয়ে রক্ত ঝরছে। আমি তার দিকে এগোতে গেলে তারানাথ হুঙ্কারিত স্বরে বললেন, একদম এগোবে না ওদিকে। এই জঙ্গল হাকিনীদের জঙ্গল, তাই তারা বিভিন্ন রূপে বারবার আমাদের সামনে আসবে, কিন্তু আমরা যদি সে ফাঁদে পা দিই তাহলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু একদম ভুলে ওদিকে পা বাড়াবে না। বারবার তোমাদের সতর্ক করছে এই একটাই বিষয়ে। ঠাকুরমশাই তার যুক্তি দিয়ে কথা কানা বললেও সে কথা আমার মন মানতে চায় না। মিতু পিসির সেই সারল্য মাখা মুখখানা সামনে রয়েছে, তার এমন করুণ অবস্থা দেখেও আমি সামনের দিকে এগোতে যাব না। তাই আমি ঠাকুরমশাইকে বলি, না 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 না, ও হাকিনি নয় ঠাকুরমশাই, ও তো মিতু পিসি, আমার বাবার দুঃসম্পর্কের এক বোন। ও আমায় খুব ভালোবাসতো ঠাকুরমশাই। কথাখানা বলেই ঘোরের বসেই বোধহয় আমি সেদিকে এগিয়ে যেতে শুরু করেছিলাম। তারানাথের ইশারায় কিশোরী শক্ত করে আমার হাতটা ধরে নেয়, আর তারানাথ আমাকে বলেন, ও তোমার মিতু পিসি নয় বিভূতি, দেখবে কে ও? কথা বলতে বলতেই তারানাথ তার পোটলার মধ্যে থাকা শিশি থেকে পঞ্চগব্য নিয়ে মিতু পিসির দিকে ছুঁড়ে দেয়, এবং পঞ্চগব্যের স্পর্শ হতেই মিতু পিসি এক বিরাট চিৎকার করে হাওয়ায় মিলিয়ে যায়। সে হাওয়ার সাথে মিলিয়ে যাওয়ার সাথে সাথেই ঠাকুরমশাই আমার উদ্দেশ্যে বলেন, দেখলে বিভূতি, উনি তোমার মিতু পিসি নন, উনি হাকিনী সম্প্রদায়ের হাতে বন্দী থাকা এক প্রেতাত্মা। ওনাকে দিয়ে ফাঁদ পাতা শুরু হয়েছে। খুব সাবধান, একদম চোখ বন্ধ করবে না এই জঙ্গলে, আর পিছু ফিরে তাকাবে না। কিছুটা এগোলেই আমরা হাকিনীদের ঘরে প্রবেশ করব, তাই মৃত্যু কোপধেয়ে আসতে পারে আমাদের ওপর। খুব সাবধান কিন্তু। ঠাকুরমশাইয়ের কথা মতো এগোচ্ছি আমরা। বৃষ্টির বেগ খানিক কমেছে ঠিকই, কিন্তু হাওয়া বইছে, আর জঙ্গলের গাছগুলো যেন ক্রমশ আমাদের দিকে সরে আসতে চাইছে। মনে হচ্ছে আমরা একই জায়গার মধ্যে হেঁটে যাচ্ছি, না এগোচ্ছি না পেছোচ্ছি। বেশ খানিকক্ষণ এমন চলার পর তারানাথ নিজেই বললেন, আমরা মায়া জালে আটকে পড়েছি কিশোরী। এই জাল ভেদ করতে গেলে আমাদের নিঃশ্বাস বন্ধ করে সামনে তাকিয়ে 11 পা হাঁটতে হবে। তার সাথে সাথে নিজ হৃদয় স্পর্শ করে গায়ত্রী মন্ত্র জপতে হবে। নিজ উচ্চারণের মন্ত্র নিজে কানে সম্পূর্ণ শুনতে পেলে তবেই এই মায়াজাল কাটবে, নইলে আমরা এই বন্দি দশাতেই থাকব। ঠাকুরমশাইয়ের মুখে এমন কথা শুনে কিশোরী বলে, এ তো ভারী ভয়ঙ্কর অবস্থা। এজন্যই গ্রামে প্রবেশ করার পর থেকে আমার মন কু ডাকছিল। না কিশোরী, রুদ্রপুর গ্রামে তোমার মনে যে আশঙ্কা তৈরি হয়েছিল তার সঙ্গে এই জঙ্গলের অবস্থার কোনো সংযোগ নেই। ঠাকুরমশাইয়ের কথায় আমি এক অন্য রহস্যের গন্ধ পাই, তাই জিজ্ঞাসার সুরেই বলি, তার মানে আপনি বলতে চাইছেন আপনার পিত্রালয়ে এবং রুদ্রপুরে? হ্যাঁ বিভূতি, তুমি ঠিকই আন্দাজ করেছ। এই গ্রামেও এক অশুভ শক্তি বাসা করেছে, কিন্তু কি উদ্দেশ্যে সেটা আমি বুঝতে পারিনি।
তবে সেই শক্তি মনুষ্য চক্ষের আড়ালে কিছু একটা সর্বদা ঘটিয়ে চলেছে, মনুষ্য জগতের অনিষ্ট করার জন্যে, কিন্তু ভয় নেই, আমি সেটা হতে দেব না। আমাদের কথার মধ্যেই আকাশে বিষম শব্দে একটা বাজ পড়ে। তবে সেই শব্দে আমরা চমকিত হই না, কারণ এমন অনেক কিছুই ঘটবে যে ঘটনায় ভয় পেলে মোটেই হবে না, বরং সেই ঘটনাকে অতিক্রম করে আমাদের এগোতে হবে। তাই কোনো দিকে ধ্যান না দিয়ে আমরা ঠাকুরমশাইয়ের কথা মতো নিঃশ্বাস বন্ধ করে এগোতে থাকি। সত্যি আমরা ওইভাবে এগোনোর পর একটা উষ্ণ রশ্মি আলো আমাদের ছেড়ে পিছনে বয়ে যায়। আমরা শীতলতা অনুভব করি খানিকক্ষণের জন্যে, তারপর ঠাকুরমশাই হঠাৎই দাঁড়িয়ে পড়ে। সামনে কর্দমাক্ত জলাভূমি, সেখানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে গাছের শিকড়। এই কর্দমাক্ত জলাভূমি দিয়ে শুরু হাকিনীদের আস্তানা। হাকিনি? হ্যাঁ, হাকিনী। তন্ত্রশাস্ত্রে হাকিনী হল সেই পিশাচী শক্তি যারা মানুষের মাংস ও মজ্জা ভক্ষণ করে। বিরাট তান্ত্রিক এই হাকিনীদের পাহারাদার বানিয়ে রেখেছে। এই রুদ্রপুর সীমান্তে রক্তশালের জঙ্গল, আর সেই জঙ্গল পেরোলেই আমরা সেই স্থানে পৌঁছে যাব। ঠাকুরমশাইয়ের কথা শুনতে শুনতে আমরা সামনের দিকে এগোচ্ছি, এমন সময় আবারও শুনতে পাই সেই নিঃশ্বাসের শব্দ, যেন কেউ জলের গভীরে তলিয়ে যেতে যেতে উঠে আর প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। সেই শব্দ ক্রমাগত আমাদের কাছে এগিয়ে আসছে। শব্দের বন্ধনে যেন আমাদেরকে ঘিরে ফেলতে চাইছে। কিশোরী শব্দের বন্ধন প্রকট হতেই ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে, এই শব্দ কি এক প্রকার ফাঁদ ঠাকুরমশাই? কথা শেষ হয় না কিশোরী, তার আগেই ঠাকুরমশাই বললেন, চুপ করো কিশোরী, চুপ করো। বিপদ আসলে কোন দিক থেকে এসে উপস্থিত হবে বোঝা বড্ড মুশকিল। এখন এখানে আমাদের নিঃশব্দে পা ফেলতে হবে। ঠাকুরমশাইয়ের কথার মধ্যেই আমরা খেয়াল করি আমাদের দুই পাশ দিয়ে এগিয়ে আসছে কতগুলো ভয়ঙ্কর অবয়ব। কঙ্কাল সার দেহ তাদের, পা দুটো পেছনের দিকে উল্টানো, মুখ থেকে লালা ও কাঁচা রক্তের দুর্গন্ধ বের হচ্ছে। চোখের মণি দুটোই পুরো সাদা। তাদের দেখে তো আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে কম্পন শুরু হয়, রক্তের কাঁচা গন্ধে গা গুলিয়ে ওঠে। কিশোরীরও তো যাচ্ছে তাই অবস্থা একেবারে। ভয়ে সে তারানাথের হাত চেপে ধরেছে। হাকিনীদের দল তীব্র চিৎকার করে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। ওই কাঁদা মাটিময় জলাভূমির উপর দিয়ে এগিয়ে আসছে তারা। কি ভীষণ তাদের এগিয়ে আসার গতিবেগ! তারা গর্জন করতে করতে একদম আমাদের সামনে এসে গেছে। আর কয়েক পা এলেই তারা একেবারে আমাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলবে। এমন সময় তারানাথ মন্ত্রোচ্চারণ করতে করতে নিজের হাতে থাকা ত্রিশূলটা দিয়ে নিজেদের চারপাশে গণ্ডি দিয়ে দেয়। ত্রিশূল দিয়ে গণ্ডি কাটার সাথে সাথে ত্রিশূলের ডগা থেকে লাল আগুনের ফুলকি বেরিয়ে আসে। হাকিনীদের দল সেই আগুনের ফুলকি দেখে তীব্র স্বরে চিৎকার করে ওঠে। এই চিৎকার মোটেই ভয়ের চিৎকার নয়, এই চিৎকার রাগের গর্জনের। তাদের মধ্যে কেউই আগুনের ফুলকি দেখে বিন্দুমাত্র ভয় পায় না, বরং রেগে গিয়ে তাদের মধ্যে একজন তারানাথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে এগিয়ে আসে। কিন্তু ত্রিশূলের দ্বারা কাটা গণ্ডি পার করলেই তার শরীর থেকে বীভৎস ধোঁয়া বের হতে শুরু করে। খানিকক্ষণের মধ্যেই ধোঁয়ার মধ্য হতে তার দেহ ছাই হয়ে মিশে যায়। একজনের দেহ রুদ্রপুরের ওই রক্তশালের জঙ্গলে মিশে যেতে দেখে বাকি দুজন সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার ভয়াবহতা দেখে আমরা তো যথেষ্ট ভয় পেয়ে রয়েছি। আমাদের ভয় দেখে ঠাকুরমশাই বলেন, এরা তো সবে দ্বারপাল বিভূতি, এখনো আসল জায়গায় আমরা গিয়ে পৌঁছইনি। তাই মনে সাহস নিয়ে এসো। ভুলে যেও না, আমার অবর্তমানে তোমরা মাতু পাগলির শ্মশান থেকে তার অনুমতি নিয়ে চিতাভস্য নিয়ে এসেছ। তাই পরিস্থিতি যতই কঠিন হোক, তোমরা ঠিক পারবে, পারতে তোমাদের হবেই। তারানাথের কথা শুনে আমরা বুকে বল এনে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করি। শুকনো ডাঙা মাটি ছাড়িয়ে হাঁটু সমান কাদা মাটির পথ ধরে এগিয়ে চলেছি আমরা। চারিদিকে শাল মহুলের জঙ্গল, মাঝে মাঝে দুই একটা প্রকাণ্ড বটও রয়েছে। কিন্তু এ কি? বটের ঝুড়িগুলো কোনো শিকড় নয়, সেগুলো এক একটা জীবন্ত সাপ। আর জীবন্ত সাপের দল সশব্দে আমার দিকে তেড়ে আসছে। কি তাদের হিসিসানি শব্দ! আমরা তারানাথের কথা মতো মন্ত্রপ্লুত জল রেখেছি,
সেই সাপের দল আমাদের দিকে এগিয়ে এলেই আমরা সেদিকে জল ছিটিয়ে দিই, আর সেই জলের মন্ত্র ক্ষমতায় সেই সকল সাপের দল পিছিয়ে যায়। কর্দমাক্ত জলাজমি পেরিয়ে পথ চলেছি, হঠাৎ করে কিশোরী চিৎকার করে ওঠে। আমাদের পিছে পিছেই কিশোরী হাঁটছিল। তার হাতের মশালটা জলের মধ্যে কাঁধার মধ্যে পড়ে যায়, আর তার চিৎকারও কমে আসতে শুরু করে। আমরা প্রথমে এও এক ফাঁদ মনে করে পিছু ফিরি না, কিন্তু মশাল পড়ার শব্দে আমাদের পিছু ফিরে তাকাতেই হয়। তাকিয়ে যা দেখি তাতে আমার হাড় হিম হয়ে যায়। কিশোরীর গলায় পেঁচানো রয়েছে সেই বট ঝুড়ি। সে শূন্যে ভাসছে, তার চোখ দুটো কষ্টে বাইরে বেরিয়ে এসেছে। তারানাথ দেরি না করে মন্ত্র পড়তে শুরু করে, আর মন্ত্রের সাথে সাথে সেই মন্ত্রপ্লুত জলে ছিটে দেয়। জলের ছিটে লাগবার সাথে সাথেই সে বটের ঝুড়ি আলগা হয়ে আসে, আর কিশোরী জলাভূমির ওপর পড়ে যায়। সারা দেহে তার কাদা মাটি ভরে যায়। সর্বশরীরে কাদা লেগে যায় ঠিকই, কিন্তু সবকিছুর আগে প্রাণ। দেহে প্রাণটা যে রয়েছে তাই তো অনেক। কিছুক্ষণ সে অসুস্থ বোধ করলেও তারানাথ তার কপালে সিঁদুর দিয়ে মন্ত্রপ্রত টিকা এঁকে দেওয়ায় সে দিব্যি হেঁটে চলে যেতে পারে। তাকে সাথে নিয়ে এগিয়ে চলেছি। কিছুটা এগোনোর পরেই পায়ের তলায় মাটি ধসে পড়ে। আমরা তিনজনেই মাটির নিচে প্রবেশ করি। আদতে সেটা মাটির নিচে নয়, সেটা এক বটগাছের অন্তঃগহ্বরে। সেই গহ্বরের মধ্যে প্রবেশ করে দেখতে পাই হাজারো নারী আর বালক বন্দী হয়ে রয়েছে সেই প্রকোষ্ঠের মধ্যে। প্রতিটা বালকই মাথা মুড়িয়ে রয়েছে, কারণ মাথার চুল নেই, তাই বুঝতে অসুবিধা হয় না যে এদের প্রত্যেককেই তুলে নিয়ে আসা হয়েছে উপনয়নের দিন। কিন্তু কেন সেটা বুঝতে পারি না। আমরা একটু আড়াল থেকেই সবটুকু খেয়াল করতে থাকি। বন্দি নারী এবং বালক সকলেই আষ্টে পৃষ্ঠে গাছের শিকড় দিয়ে বাঁধা রয়েছে, আর শরীর দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে রক্ত। পুরো ঘটনাটা প্রত্যক্ষ করার পর তারানাথ বললেন, বিরাট তান্ত্রিক এই বৃক্ষকে কৃষ্ণ অভিচারে নিজের বশে এনেছে। এরা রক্ত শোষণকারী বৃক্ষ। দেখো, প্রতিটি বালকের দেহ থেকেই রক্ত নির্গত হচ্ছে, কিন্তু ওই যে মাঝের ছেলেটি সান্যাল পুত্র, ওর শরীর থেকেই কোনো রকম রক্ত নির্গত হয়নি। আজ রাত কেটে গেলেই ওকে বশে নেবে ওই গাছ, আর একবার যদি ওকে বশীভূত করতে পারে তাহলেই কিন্তু সান্যাল পরিবারের কুলদেবী চিরকালের জন্যে পাতাল বন্দী হবেন। শুধু তাই নয়, চির অভিশপ্ত রয়ে যাবে ওই পরিবার। তারানাথ কথাগুলো আমাদের বলছেন এমন সময় তারানাথের মস্তকে বিষম জোরে আঘাত করে একটি গাছের ডাল। তারানাথ ব্যথায় কুকিয়ে উঠে ভূপতিত হয়। আর অদৃশ্য হয়েই ভয়ঙ্কর বিরাট তান্ত্রিক বলতে থাকে, তুই ফিরেছিস তারানাথ, সমাধি থেকেও তুই ফিরে এলি, কিন্তু এবারে তুই আমার কিচ্ছু করতে পারবি না, কারণ এ আমার রাজ্য। এ রাজ্যে কেউ কিছু করতে পারে না। অদৃশ্য বিরাট তান্ত্রিকের কথা শুনে তারানাথ সশব্দে হেসে ওঠে। সে হেসে উঠলেও আমার মনে প্রচণ্ড ভয়, আমরা কিছু বলতেই পারছি না। তারানাথ নিজের মনে হেসে চলেছে, এদিকে মাটি দিয়ে বয়ে আসা গাছের শিকড় আমাদের বন্দি করে। আমরা ভয়ে চিৎকার করে উঠি, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ঠাকুরমশাই এদিকে। কিন্তু ঠাকুরমশাই তখনও হেসে যাচ্ছে। তার হাসি দেখে বিরাট তান্ত্রিক হেসে বলে, শুনেছিলাম বিনাশকালে বুদ্ধি নাশ হয়, তোরও তাই হয়েছে দেখছি। গাছের শিকড় আমাদের এতটাই শক্ত করে বেঁধেছে যে দম নিতে অবধি পারছি না, আর চিৎকার করব কি করে। তাই একটা সময় আমরা দুজনেই চুপ করে যাই, কষ্টে কোঁত পারতে থাকি। এতক্ষণ পর তারানাথ বলে, বিনাশকালে বুদ্ধি আমার নয়, তোর লোপ পেয়েছে। দেখ আমি কি এনেছি, এই তোর মৃত্যুবাণ। তারানাথের কথা শুনে তো আমরাও চিন্তায় পড়ে যাই। তার কাছে এমন কি আছে যে সে এমন একটা কথা বলছে? আমার ভাবনার মধ্যেই তারানাথ পোঁটলা হতে সেই শ্মশান ভস্যের ঘরটা বের করে বললেন, এই আমার হাতে স্বয়ং ভৈরবী সাধিকা মাতু পাগলির শ্মশান ভস্য রয়েছে। এ শুধুমাত্র ভস্য নয়, কোনো নিম্নবর্গের কুচক্রী সাধকের জন্য মৃত্যুবাণও বটে। আয় সামনে আয়,
সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়া। কথাগুলো বলেই সে আমাদের চারিপাশে শ্মশান ভস্ম ছড়িয়ে দেয়। আর শ্মশান ভস্ম ছড়িয়ে দেওয়ার সাথে সাথেই বিকট চিৎকারের সাথে সাথে গাছের শিকড়গুলো সরে যায়। বন্দি থাকা নারী আর বালকের দল মুক্ত হয়, সাথে সাথে আমি আর কিশোরীও মুক্ত হয়ে যাই। তারপর অদ্ভুত ভঙ্গিতে এক পায়ে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে মন্ত্র পড়ছে তারানাথ। নিমেষের মধ্যেই এক আলোক বলয়ের মধ্যে প্রবেশ করি আমরা সবাই। কিছুক্ষণ পর সেই বলয়ের মধ্যে থাকা ধোঁয়ার মধ্যে আমরা সকলেই সংজ্ঞা হারাই। তারপর যখন জ্ঞান ফেরে তখন আমরা প্রত্যেকেই রুদ্রপুরের শিববাড়ির সামনে পড়ে রয়েছি। কতক্ষণ পড়ে রয়েছি কিংবা এখন দিনের কোন সময় কিছুই ঠাউর করতে পারি না। শুধু দেখি আমাদের ঘিরে ধরে রয়েছে কত গ্রামবাসী। তাদের মধ্যে অনেকেই নিজ নিজ বালক আর স্ত্রীকে খুঁজে পেয়ে ধন্যি ধন্যি করছে। আর সেই সান্যাল পুত্র জ্ঞান ফিরে পেয়ে আমাদের কাছে এসে বলছে, আমি তোমাদের চিনতে পেরেছি, তোমরা না এলে তো আমরা ফিরতেই পারতাম না। তারানাথ তার কথা শুনে বলেন, না, আমরা কিছুই করিনি। যা করার ভগবান করেছেন, আমরা তো নিমিত্ত মাত্র। তারানাথের কথা শুনে ছেলেটি বলে, হ্যাঁ, ঠিকই বলেছে ভগবান। ভগবানের এই পাথরটা সেদিন আমাদের বাড়ির উঠোন থেকে পেয়েছিলাম। এটার জন্যই কিনা জানি না এই দুষ্টু লোকটা আমাকে কোনো মতেই স্পর্শ করতে পারেনি। কথাগুলো বলে সান্যাল পুত্র তারানাথের হাতে একটা পাথর তুলে দেয়। তারানাথ সেটা অনেকক্ষণ ধরে দেখতে থাকে। পাথরটা আকারে বড় নয়, তবে বেশ তামাটে উজ্জ্বল বর্ণের। অনেকক্ষণ ধরে সেই পাথরটা দেখার পর তারানাথ আপনা থেকেই বলেন, এটা তো 10ম সংকেত পট্ট। এর মানে কি তবে? নিজ মনে কথা বলতে বলতেই তারানাথ চুপ করে যায়। কিশোরী তাকে জিজ্ঞেস করে, এটা কি ঠাকুর মশাই? এর অর্থ কি তবে এবার আমরা বিরাট তান্ত্রিকের বিনাশ করতে পেরেছি? না, আগে দেবী মহালক্ষ্মী পাতাল থেকে নিজ গৃহে ফিরে আসবে, তারপর বিনাশ ঘটবে বিরাট তান্ত্রিকের। তাই আমাদের ফিরতে হবে শ্যামসুন্দরপুরে। কথাটা বলেই তারানাথ এই গ্রাম ছেড়ে যাওয়ার জন্য উদ্যত হলে একজন গ্রামবাসী বলেন, আপনি চলে যাচ্ছেন? কিন্তু ঠাকুর মশাই, এখানে যে মহা বিপদ। গ্রামবাসী কথাটা বললে তারানাথ তার হাতে থাকা ত্রিশূল উঁচিয়ে বলেন, সব জানি। শুধু অমাবস্যার দিন আর সূর্য ডোবার পরে গৃহে কেউ মদ, মাছ, মাংস খাবে না। তাহলে এই বিপদ এখন তোমাদের ক্ষতি করবে না। আগে শ্যামসুন্দরপুরের কাজটা সেরে আসি, তারপর আমি রুদ্রপুরেই ফিরব। ভয় নেই, আমি ফিরব হেথায়। গ্রামবাসীরা তারানাথের কথায় শান্তি পায়। আর তারানাথ সান্যাল পুত্রের হাত ধরে এগিয়ে চলে শ্যামসুন্দরপুরের দিকে। দেখা যাক মহালক্ষ্মী ভক্তের ডাকে তুষ্ট হন কিনা। তিনি ফিরলে তবেই তো দুষ্ট বিরাট তান্ত্রিকের দমন সম্ভব। কি হয় না হয় সব জানতে কান পাতুন রাজপ্রতাপের ঠেকে প্রজেক্ট পাসিং শো সিজন 9-এর অন্তিম খণ্ডে। আমরা আসছি খুব শীঘ্রই আপনাদের জন্যে এই সিরিজের শেষ গল্পটি নিয়ে।